তাহলে আজকে আমাদের লাইভটা আজকে আমরা গত ক্লাসে একটু রিভিউ করি যে গত ক্লাস আমরা শতকরা নিয়ে করেছিলাম। এখানে আমরা শিখেছিলাম যে পার্সেন্ট বা শতকরায় থাকলে এটা থেকে ভগ্নাংশে কিভাবে নেয়, ভগ্নাংশ থেকে আবার শতকরায় কিভাবে নেয়, আবার কোন সংখ্যার কত পার্সেন্ট, এইগুলো আমরা শিখেছিলাম গত ক্লাসে। এগুলো নিয়ে কোনো যদি সমস্যা থাকে কোনো অঙ্কে আমাকে বলতে পারেন যে ভাই এই অঙ্কটায় সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকে তাহলে কমেন্ট করতে হবে সমস্যা নাই অথবা ইংলিশে নো প্রবলেম লিখে। ঠিক আছে, আমাকে একটু এটা ফিডব্যাকটা দিবেন আপনারা যারা ক্লাস করেছেন, তারা আমাকে ফিডব্যাকটা দিবেন যে হ্যাঁ ভাইয়া এই অঙ্কগুলোতে কোনো সমস্যা আছে বা নেই। এই যে অঙ্কগুলো শিখিয়েছিলাম, এই যে হ্রাস বৃদ্ধির অঙ্ক, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের জন্য। আপনারা এগুলো ভালোভাবে কমপ্লিট করবেন। ঠিক আছে, টাইপ 7 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিল। তো এই পর্যন্ত আপনাদের সমস্যা আছে কি নাই আমাকে একটু ইনশিওর করেন আপনারা সবাই। আপনাদের বেসিকের জন্য টাইপ 7 পর্যন্তই খুব বেশি প্রয়োজন, এরপর টাইপ 10 থেকে আবার করবেন আপনারা। আর এখানে আর কি পূর্ণাঙ্গ এই টপিকের উপর যত প্রশ্ন আসে সব পূর্ণাঙ্গ পিডিএফ করা হয়েছে, বাট আপনাদের জন্য আলাদা বেসিকের আলাদা করা হয় নাই। আপনাদের কিন্তু সব দরকার নেই, আমি যেই টাইপ আপনাদেরকে দাগিয়ে দেবো ওগুলো আপনারা করবেন, ওগুলোর মধ্যে থেকেই কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, টাইপ 7 পর্যন্ত টানা করবেন, এরপরে টাইপ 10-এ চলে আসবেন। এরপরে হচ্ছে টাইপ 12 করতে হবে, 10, 11, 12 এগুলো করতে হবে। দেখেন বর্তমানের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অঙ্ক, এই যে রিসেন্ট যে জব এক্সামগুলো হচ্ছে বা হবে এগুলোতে এই ধরনের প্রশ্নটা থাকবে। যেহেতু এখন তেলের দামের ঊর্ধ্বগতি, সো এই তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত পার্সেন্ট কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না, এই টাইপের অঙ্কগুলো আপনাদের জন্য এখন আরো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, টাইপ 13 ইম্পর্টেন্ট, টাইপ 13 আপনাদেরকে করতে হবে। হ্যাঁ এই পর্যন্ত, তাহলে 7 পর্যন্ত টানা করে আপনারা একটু নোট করে নেন আপনাদের জন্য হচ্ছে এই টাইপ 1 থেকে 7 পর্যন্ত, আবার টাইপ হচ্ছে 10 থেকে 13 পর্যন্ত, এই টাইপগুলো আপনারা করবেন। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো আপনাদের জন্য আসবে। বলেছে এই অঙ্কটা সমস্যা, আপনাকে মেসেজ দিয়েছিলাম। হ্যাঁ স্যার, কত নাম্বারটা? রুহান বিন আলিম, একটু নাম্বারটা বলবেন যে ভাইয়া পিডিএফ এর এত নাম্বার অঙ্কটা, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। শ্যামদাস কমেন্ট করেছেন আদাব স্যার কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? মৌ বলেছেন গত ক্লাসটা করতে পারিনি। ওকে, গত ক্লাসটা না করলে কিন্তু আজকের ক্লাস ধোয়াশা লাগবে, সো সময় বের করে গত ক্লাসটা অবশ্যই করে নেবেন। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন হচ্ছে আমাদের এই যে শতকরা টপিকের উপর একটা ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আজকে আমরা যেহেতু আজকে আরেকটা টপিক নিতে হবে, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের সব টপিক তো কমপ্লিটও করতে হবে, রাইট? তো এখন বাকি টাইপগুলো, বাকি অঙ্কগুলো আমরা কোথায় পাবো? ওগুলো কি শেখাবো না? হ্যাঁ, আমি সবই অঙ্ক শেখাবো। ওই যে আপনাদের বাকি অঙ্কের আপনাদের বেসিক মোটামুটি হয়ে গেছে, যা আপনাদের দরকার এই এক্সামের জন্য সেগুলো আপনারা অলরেডি শিখেছেন। এরপরে অ্যাডভান্স লেভেল বা বাকি যে টাইপগুলোর কথা বললাম এগুলো আমি হচ্ছে আরেকটা এক্সট্রা ক্লাস আপনাদেরকে এই ক্লাস শেষে দিয়ে দেবো। ওই ক্লাসটা থেকে আপনারা যেখানে টাইপ 7 থেকে 10 যে বাদ দিয়েছি ওইগুলোর অঙ্কও পাবেন, আবার 10 থেকে 13 পর্যন্ত ওই অঙ্কও পাবেন, একদম টাইপ 1 থেকে টাইপ 13 পর্যন্ত সব ধরনের সব নিয়মের অঙ্কই ওই এক্সট্রা ক্লাসে থাকবে। আপনি চাইলে ওইটা দিয়েও করতে পারবেন। এখানে যদি কোনোটা বোঝেন নাই, ওইখানে হয়তো অন্য কোনো নতুন নিয়মে শেখানো হয়েছে, ওইটা থেকে বুঝতে পারবেন, বা একই নিয়মে হয়তো আছে, ওগুলো থেকে আরও সহজ হয়তো বুঝতে আপনাদের হবে। ঠিক আছে, তো এই টাইপের বাকি অঙ্কগুলো আমরা ওই এক্সট্রা ক্লাস থেকে করে নেব। ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে অনুপাত সমানুপাত। আজকে আমাদের ম্যাথের অনুপাত সমানুপাত, অর্থাৎ আমরা যে রেশিও টাইপের অঙ্কগুলো করি পরীক্ষায় কিন্তু এগুলো আসে, এই অঙ্কগুলো আজকে আমরা শিখবো। শুধু আমাকে বলুন যে আজকে আপনাদেরকে গতকালকে আপনাদেরকে যে পর্যন্ত করিয়েছিলাম সেগুলোর মধ্যে কোনোটা সমস্যা আছে কিনা। যেমন রুহান রুহান বলেছেন 21 নম্বর অঙ্কটা তার একটু সমস্যা, আমরা সমস্যাটা নিয়ে আলোচনা করে তারপর হচ্ছে সরাসরি নতুন আজকের ক্লাসের টপিকে চলে যাব। ঠিক আছে,
আচ্ছা 21 নম্বরে কি সমস্যা রোহান? রোহান বিন আলিম 21 নম্বরে কি সমস্যা বলেছিলেন একটু আমাকে আরেকবার মনে করিয়ে দিবেন যে ভাই এই সমস্যাটা। এটা তো খুব ছোট একটা অঙ্ক আসলে। এই মাসে তো বেশি ক্লাস করা হয় না, কিন্তু আমার কোর্স তো এই মাসে শেষ। বোন কোনো সমস্যা নাই, মাস কবে শেষ হচ্ছে ম্যাটার না, আপনার ক্লাস এই মাসেও টোটাল শেষ হবে, তারপরে হচ্ছে আপনার মাস শেষ হবে, ঠিক আছে? টেনশনের কিছু নাই। আমি লাগলে একদিনে 2টা করে ক্লাস নিয়েও আপনার কোর্স কমপ্লিট করাবো, ওকে? টেনশনের কিছু নাই। দেখেন এই অঙ্কটা যার সমস্যা বলেছে, এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। আয়কর তো আমরা বুঝি, এখন আমরা যদি কোনো ইনকাম করি সেটার উপরে কিন্তু ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স, ওইটাই বাংলায় আয়কর, হ্যাঁ? এখন 5% বাংলাদেশে ধরেন, মনে করেন বাংলাদেশ গভর্নমেন্ট আপনার ইনকামের উপরে 5% ট্যাক্স ফিক্সড করেছে, হ্যাঁ? এখন আপনার মাস শেষে ট্যাক্স আসলো কত? মাস শেষে ট্যাক্স আসলো 600 টাকা, ওকে? কারণ আপনি জানেন যে আপনার মাস শেষে 600 টাকা ট্যাক্স আছে, বা আমি মনে করেন ইনকাম ট্যাক্সের কর্মকর্তা, আমি এটুকু জানি যে আপনার হচ্ছে 600 টাকা মাস শেষে ট্যাক্স আসে। এখন আমাকে হিসাব করে বের করতে হবে তাহলে আপনার ইনকাম কত, ঠিক আছে? এখন তার মোট আয় কত, এটা হচ্ছে প্রশ্ন। তো 5% যেহেতু 600 টাকা হয়, তাহলে মোট আয় হচ্ছে 100%, 100% হচ্ছে মোট আয়, ঠিক আছে? 100% হচ্ছে মোট আয়। তো 5%-এর ভ্যালু যদি 600 টাকা হয়, দেখেন 5% ইকুয়াল 600, তাহলে 1%-এর ভ্যালু আরো কম হবে। 1% মানে 600/5, এবং 100%-এর ভ্যালু হবে 600/5-এর সাথে 100 গুণ। একদম সহজ, কাটাকাটি করলে 12,000 টাকা চলে আসবে। মোট আয় 12,000 টাকা। নোমান বিন রশিদ, এখন কি বুঝতে পেরেছেন আপনারা দুজন? একদম সহজ একটা অঙ্ক। এটা লিখিত আকারে যদি আপনি লিখতে চান এইভাবে সাজাবেন, লিখিত আকারে লিখলে এভাবে সাজাবেন যে যে 5% 5% এ 5% আয়কর সমান 5% আয়কর সমান 600 টাকা। সুতরাং 1% আয়কর সমান 600/5। সুতরাং মোট আয়, মোট আয়, মোট আয় সবসময় 100%, ঠিক আছে? 100% সমান হচ্ছে 600 ইন্টু 100 ভাগ হচ্ছে 5। কাটাকাটি করবেন, 5-20-এ 100, আর 6 × 2 = 12 যেহেতু, আর 3টা শূন্য, 12,000 টাকা। একদম সহজ একটা অঙ্ক, ঠিক আছে? ঐকিক কেন ঐকিক নিয়মে করতে হবে আপনার? আপনি যে নিয়মে করেন আপনার ইচ্ছা, সমস্যা নেই। এই যে ঐকিক নিয়মে সাজালাম, বাট আপনার একটা অঙ্ক আপনার 10টা-12টা নিয়ম আছে। আপনি যে নিয়মে কমফোর্টেবল, যে নিয়ম আপনার ভালো লাগে আপনি সেই নিয়মে করবেন, বাট নিয়ম ঠিক হওয়া চাই, ঠিক আছে? ভাই এমসিকিউ কি বড় ম্যাথ থাকবে? হ্যাঁ, এমসিকিউতে সামটাইমস বড় বড় ম্যাথ দিয়ে দেয়, কিছু করার থাকে না। যেমন আপনাদের গত দিন আমি একটা অঙ্ক সলভ করে দিয়েছিলাম, গ্রুপে একজন একটা কোশ্চেন দিয়েছিলেন, আমি সেটা সলভ করে দিয়েছি। এটা কিন্তু অনেক বড় একটা ম্যাথ দিয়ে দেয় সামটাইমস, ঠিক আছে? সময় নষ্ট করার জন্য দেয়, আপনাদেরকে শিখতে হবে, ওভারকাম করতে হবে এগুলো, ঠিক আছে? সামটাইমস দিয়ে দিলে তো কিছু করার নাই, আপনার নিয়ম জানা থাকতে হবে, আপনি যেন করতে পারেন। তাহলে আর কি কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা থাকলে জানাবেন, যদি সমস্যা না থাকে আমরা আমাদের আজকের যে টপিক, আজকে আমাদের টপিক হচ্ছে আজকে আমরা অনুপাত সমানুপাত শিখবো। অনুপাত সমানুপাতের যে যে পিডিএফটা ছিল সেটা আমার কম্পিউটারে, বাট কম্পিউটার থেকে হচ্ছে ওই ফাইলটা এখন আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ কম্পিউটারটা নষ্ট হয়েছে, মাদারবোর্ডে একটু সমস্যা হয়েছে, দ্যাটস ওয়াই। তো আমি আজকে এইটা হচ্ছে আপনাদের আগের ব্যাচে একটা ক্লাস করিয়েছি, সেই ব্যাচের পিডিএফটা আমি মোবাইলে পাইছি, তো সেখান থেকে করাবো। অ্যান্সার পাশে দেওয়া থাকবে। সো ব্যাপারটা একটু হয়তো আপনাদের আনকমফোর্টেবল লাগতে পারে, বাট একটু মানায় নিতে হবে, যেহেতু কম্পিউটারটা মাদারবোর্ডের সমস্যা হয়েছে, ঠিক করার পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, রোহান বলেছেন ক্লিয়ার স্যার, ঠিক আছে। আজকে আমাদের টপিক, আর আমি হচ্ছে ক্লাস শেষে আপনাদের এক্সট্রা ক্লাসটা দিয়ে দিব, ওইটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, ওই ক্লাসটা আপনারা করবেন। আপনাদের এই ক্লাসের পাশাপাশি ওগুলো এক্সট্রা, ওগুলো কাউন্ট হবে না, ঠিক আছে? ওগুলো আপনারা বোনাস বা ফ্রি পাচ্ছেন ক্লাস। তো আজকে আমাদের টপিক হচ্ছে অনুপাত সমানুপাত, হ্যাঁ? অনুপাত সমানুপাতের এই পিডিএফ আপনাদের কাছে চলে যাবে ক্লাস শেষে। এই অনুপাত সমানুপাতের একটু ডিটেলসটা এখানে আছে, দেওয়া আছে সংজ্ঞা টঙ্গা, এগুলো আপনারা একটু দেখবেন, হ্যাঁ? এখানে বিভিন্ন রকম অনুপাতের নাম দেওয়া আছে।
বিভিন্ন রকম অনুপাতের নাম দেওয়া আছে। আচ্ছা, আমরা এটা ডাউনলোড করে ফেলি আগে। এই যে এখানে একটা ছবি অ্যাড করছি, এই ছবিতে হচ্ছে আপনাদের বিভিন্ন রকম অনুপাতের নাম দেওয়া আছে। এই টার্মগুলো আপনাদের আসবে, যেমন সরল অনুপাত, হ্যাঁ, সরল অনুপাত, সমতুল অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত, একক অনুপাত, ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, আর দ্বিগুণ অনুপাত, দ্বিভাজিত অনুপাত। এগুলো আমি যখন টপিকে আসবে তখন অবশ্যই দেখাই দিব, বাট আপনারা যখন বাসায় হোমওয়ার্ক করবেন আগে এই সংখ্যাগুলো একটু দেখে নেবেন এবং এক্সাম্পলগুলো সহ দেখবেন, ঠিক আছে? বাট আমি ম্যাথ বোঝানোর সময় অবশ্যই এই টার্মগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রথম প্রশ্নটা দেখুন, বলেছে অনুপাত কি? সংখ্যা আসছে ওই ওই ছবি থেকে কিন্তু আপনি সংখ্যা শিখতে পারবেন। অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ। দেখেন অনুপাত হচ্ছে এই যেভাবে 3:5 এরকম হচ্ছে অনুপাত। এগুলো আসলে মূলত কি? এই যে অনুপাত এভাবে থাকে না 5:7, এই 5:7 মানে কি? এর মানে আসলে এটা হচ্ছে 5/7। এটা কি আসলে 5/7? অর্থাৎ অনুপাত আসলে কি? অনুপাত হচ্ছে আসলে ভগ্নাংশ। অনুপাত আসলে কি? অনুপাত আসলে ভগ্নাংশ। এই যে দেখেন, আর অনুপাতে যে দুইটা রাশি থাকে এই রাশিকে বলা হয় পূর্ব রাশি এবং উত্তর রাশি। এই যে এটা হচ্ছে পূর্ব রাশি প্রথমটা, আর এটা হচ্ছে উত্তর রাশি। মনে থাকবে, প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, পরেরটা হচ্ছে উত্তর রাশি। ওকে, সুমাইয়া বলেছেন স্যার 24 নাম্বারটা করে দেন। আচ্ছা, তাহলে আমরা তো এখন একটার মধ্যে ঢুকে গেছি। এখন এখন আর একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা অনুপাত কি সেটা শিখলাম। এই অনুপাত, এখন দেখেন এই যে দ্বিগুণ অনুপাত কথাটা আসছে, দ্বিগুণ অনুপাত বুঝিয়ে দিই এখন। যে এই যে 4:25 এর দ্বিগুণ অনুপাত কত? দ্বিগুণ অনুপাত হচ্ছে এই 4কে স্কোয়ার করবেন এবং 25কে স্কোয়ার করবেন। দ্বিগুণ অনুপাত কথাটার মানে কি? এই দ্বিগুণ অনুপাত কথাটার মানে হচ্ছে স্কোয়ার করতে হবে। কি করতে হবে? স্কোয়ার। অর্থাৎ এই যেভাবে স্কোয়ার করি না আমরা, এটা। তাহলে 4:25 যখন আছে, এই 4কে স্কোয়ার করলে কত হয়? 16। 25কে স্কোয়ার করলে হয় 625। তাহলে দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে বর্গাকার, আসলে বর্গ করতে হবে। বুঝতে পারছেন? আজকে বেশ বেশ ছোট লেখা। ওকে, ঠিক আছে, জুম করে দিচ্ছি, লেখা জুম করে দিচ্ছি। এখন ঠিক আছে, দেখেন তো। তাহলে দ্বিগুণ অনুপাত কথাটার মানে যেহেতু আমরা বুঝে গেলাম, 4:25 জায়গায় যদি আমাকে বলে 5:10, এটার দ্বিগুণ অনুপাত কত হবে? কমেন্টে অ্যান্সারটা জানিয়ে দেন। 5:10 এটার দ্বিগুণ অনুপাত কত হবে? কমেন্টে জানিয়ে দেন দ্রুত। 5:10 দ্বিগুণ অনুপাত কমেন্টে জানিয়ে দেন। একদম স্কোয়ার করে অ্যান্সারটা করে ফেলবেন, ঠিক আছে? পরেরটা দেখেন, দ্বিভাজিত অনুপাত। এখানে দ্বিগুণ অনুপাত ভুলেছিল, হবে কি দ্বিভাজিত অনুপাত। 85:81 এর দ্বিভাজিত অনুপাত কি? দ্বিগুণ অনুপাত মানে যেমন স্কোয়ার, আর দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে রুট, ওইটার উল্টাটা, ঠিক আছে? অর্থাৎ যখন 25, 81 এগুলো থাকবে, এটাকে রুট করে দিবেন। 25কে রুট করে দিলে হয় কত? 5। আবার 81কে রুট করে দিলে হয় কত? 9। তাহলে এটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত। তাহলে দুইটা টার্ম শিখলাম, দ্বিগুণ অনুপাত এবং দ্বিভাজিত অনুপাত। দ্বিগুণ অনুপাত মানে স্কোয়ার, আর দ্বিভাজিত অনুপাত মানে রুট, একটা অন্যটার উল্টা। ক্লিয়ার হয়েছে? তাহলে 25:81 এর দ্বিভাজিত অনুপাত আমরা শিখলাম। আচ্ছা, কমেন্টে জানিয়েছেন 25:100। এক্স্যাক্টলি 25:100 হচ্ছে আমাদের আগেরটার কি? আগেটা হচ্ছে দ্বিগুণ অনুপাত। 5:10 এর দ্বিগুণ অনুপাত হচ্ছে এটা। এখন আপনাদের কাছে প্রশ্ন, 25:100 এটার দ্বিভাজিত অনুপাত কত? এটার দ্বিভাজিত অনুপাত কত? এটা হচ্ছে প্রশ্ন। সবাই বলেছেন 25:100, ঠিক আছে। এখন যদি আপনাকে প্রশ্ন করি 25:100 দ্বিভাজিত অনুপাত কত, এটাও কমেন্টে জানিয়ে দেন। এরপর আবার দেখুন ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত মানে কি? ব্যস্তানুপাত কথাটা মানে হচ্ছে উল্টা অনুপাত। অর্থাৎ এখানে যদি 4:9 থাকে, এটার ব্যস্তানুপাত হবে 9:4। যদি 10:5 থাকে 5:10, 10:20 হলে 20:10। উল্টা অনুপাতটা, উল্টা অনুপাতটা হচ্ছে ব্যস্তানুপাত। তাহলে আমরা এটাও শিখে গেলাম যে 4:9 ব্যস্তানুপাত হবে 9:4, উল্টা। এই যে 4:9টা 9:4, 5:9 9:5, উল্টা অনুপাত। একদম ইজি। সবাই কমেন্টে জানিয়েছেন ওইটা হচ্ছে 5:10, 5:10 এক্স্যাক্টলি। হ্যাঁ, উল্টালেই মানে একটা স্কোয়ার অন্যটা রুট, একটা অন্যটার বিপরীত, ঠিক আছে? তাহলে 4:9 এর যদি ব্যস্তানুপাত 9:4 হয়, 5:9 এর ব্যস্তানুপাত 9:5 হয়, তাহলে আপনাদের যে 5:10 ছিল ওইটার ব্যস্তানুপাত কত হবে?
এই 5:10 ব্যস্তানুপাত কত হবে কমেন্টে জানান। আচ্ছা, আমরা সব ধরনের অনুপাত শিখলাম, বিভাজিত অনুপাত, দ্বিগুণ অনুপাত, সমতুল অনুপাত। সমতুল হচ্ছে একদম প্রথমে যে অনুপাতটা শিখছি, হ্যাঁ, এবং ব্যস্তানুপাতও শিখলাম। এখন কোশ্চেন হচ্ছে এই অনুপাতের অঙ্কগুলো বেশিরভাগ সময় কিভাবে আসে? এরকম অঙ্কগুলো খুব অল্প আসে, হ্যাঁ, ছোট ছোট অঙ্ক এমসিকিউতে আসে, বাট লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা দুই ধরনের অঙ্কে এই টাইপের অঙ্কগুলো আসে। এগুলো আমরা শিখবো। ওকে, সবাই বলেছেন 5:10, 10:5, এক্স্যাক্টলি উল্টে দিলেই হচ্ছে আমাদের ব্যস্তানুপাত হয়ে গেল। এখন ফোকাস দেন, এখন হচ্ছে মূল অঙ্কে চলে আসলাম। এখন একটু কমেন্ট স্টপ করেন, এখন আমার দিকে তাকান। ওকে, দেখেন কি বলেছে, কোন ব্যবসায় ক খ গ এর মূলধন যথাক্রমে 320, 400 এবং 480 টাকা, তাদের মূলধনের অনুপাত কত? অর্থাৎ মনে করেন করিম, মনে করেন খলিল, আর মনে করেন গণেশ, এই তিনজন মানুষ, তারা তিনজন মিলে একটা পার্টনারশিপে একটা বিজনেস করলো। সেই বিজনেসে আবার সমানভাবে টাকা দেয় নাই, হ্যাঁ, করিম দিয়েছে মনে করেন 320 টাকা, খলিল দিয়েছে 400 টাকা, আর গণেশ দিয়েছে 480 টাকা। অর্থাৎ গণেশের অনুপাতটা বা গণেশের শেয়ারটা কিন্তু একটু বেশি, গণেশের থেকে আবার খলিলেরটা আরেকটু কম, খলিলের থেকে আবার করিমেরটা আরো কম। ঠিক আছে, এখন শেয়ার যেমন, এটা হচ্ছে শেয়ারের অনুপাত, মূল টাকা না। অনুপাত তো বোঝেন আপনারা, হ্যাঁ, অনুপাতটা কি আগে একটু বোঝাই। মনে করেন আমার ব্যবসায় আমি 5 লক্ষ টাকা দিলাম, আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করলাম, আর আপনি মনে করেন 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন। ঠিক আছে, তাহলে আপনার আর আমার ব্যবসার শেয়ারের অনুপাত হচ্ছে 5:1। ঠিক আছে, আপনার আর আমার ব্যবসার শেয়ার অনুপাত কি 5:1। অর্থাৎ যখনই লাভ হবে, ওই লাভ রে এই 5 আর 1 মানে মোট কত 6, এই 6 ভাগ করতে হবে লাভ রে। যা লাভ হবে, মনে করেন লাভ হয়েছে আমাদের টোটাল ব্যবসায় 6 লাখ টাকা, না 6 লাখ না, মনে করেন 12 লাখ টাকা লাভ হয়েছে। ঠিক আছে, 12 লাখ টাকা লাভ হয়েছে। এখন এই লাভ রে 6 ভাগ করতে হবে, কয় ভাগ করতে হবে? 6 ভাগ। 6 ভাগ করলে কত হবে? টোটাল 2 ভাগ করে 2 লাখ করে হবে। কত হবে? 2 লাখ করে প্রতি ভাগে পড়বে। মনে করেন আমার শেয়ার হচ্ছে 5 অংশ, আপনার শেয়ার হচ্ছে 1 অংশ, টোটাল কয়টা শেয়ার? 6টা শেয়ার। তাহলে মোট লাভ রে 6টা ভাগ করতে হবে। তাহলে দেখা যায় প্রতিটা শেয়ারে 2 লাখ করে আসতেছে। তাহলে আমি ওই 5-এর সাথে 2 লাখ গুণ করে 10 লাখ পাবো, 5 দুগুণে 10। আবার আপনি ওই 1-এর সাথে 2 লাখ গুণ করে 2 লাখ পাবেন। এখন আপনার আর আমার শেয়ার প্রফিটের অনুপাতটা বুঝতে পারছেন? 10 লাখ/2, 10 লাখ/2 অনুপাত। এখন খেয়াল করেন, এই যে 10 লাখ একজন পাইলাম, আর আবার 2 লাখ একজন পাইলাম, এই যে 10:2, এই যে কথাটা 10:2, এইটাই আসলে 5:1, এইটাই আসলে 5:1। এই দুইটা কথা সেম, এই দুইটা কথা সেম। কিভাবে বুঝবো যে আসলে 10:2, 5:1? এমন একটা সংখ্যা নিতে হবে, এইটাকে এমন একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে যেটা দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। যেমন এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এটাকেও 2 দিয়ে ভাগ করি, এটাকেও 2 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে দেখেন 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হচ্ছে, 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হচ্ছে। অর্থাৎ আসলে এই অনুপাতটা বড় সংখ্যায় থাকতে পারে, 10 লাখ, 10 লাখের জায়গায় মনে করেন 1 কোটি, আরেকজনের হচ্ছে 10 লাখ, এরকম অনুপাতও থাকতে পারে। যাই হোক, ওইটাকে যদি আপনি কোনো একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ দেন, সেম এই অনুপাতটাই আসবে। সর্বনিম্ন যে ছোট সংখ্যাটা আসে, এটাকেই অনুপাত হিসেবে লেখা হয়। ঠিক আছে, অনুপাতের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? অনুপাতটা আসলে কি? মনে করেন আপনার আছে 20 লাখ টাকা, আমার আছে মনে করেন 5 লাখ টাকা। তাহলে আমার আর আপনার ব্যবসার অনুপাত, শেয়ারটা কত? এখানে শেয়ারটা আসলে 20:5। এই 20:5 এইভাবে লিখবো না, এটাকে যত ছোট করা যায় অত ছোট করব। এমন সংখ্যা ধরবো যেটা দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। যেমন এখানে 5 হলো এমন সংখ্যা, 5 দিয়ে যদি 20কে ভাগ করি হবে 4, আর 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে, ঠিক না? তাহলে এই যে অনুপাতটা, এটা হচ্ছে 4:1। অনুপাতকে ওইভাবে বড় আকারে লেখে না, যতটা সম্ভব ছোট করে নিয়ে আসতে হয়। তাহলে এখানে 4:1 হচ্ছে ওই 20 লাখের আর 5 লাখের অনুপাতটাই, সেম কথা। ক্লিয়ার হলে আমাকে একটু লেখেন যে ক্লিয়ার, তাহলে আমি অঙ্কে চলে যাব। আপনাদের যদি এই কনসেপ্টটা বুঝতে কোনো সমস্যা না থাকে, ক্লিয়ার লেখেন, আমি অঙ্কে চলে যাচ্ছি। অনুপাত কি এই জিনিসটা বোঝালাম আর কি। তো এখন অঙ্ক যেহেতু অনুপাত আপনি বোঝেন, অনুপাতের জন্য এই যে লিখিত বা এমসিকিউ এইভাবেই সাজাবেন, কোনো সমস্যা নাই। যে আপনার ক খ গ তিনজনের অনুপাত হচ্ছে এই যে 320, 400 আর হচ্ছে 480, ঠিক না? এখন কেন এই এতক্ষণ লেকচার মারলাম? কারণ এখানে যেন বুঝতে পারেন যে কেন আসলে 10 দিয়ে ভাগ করলাম। আপনি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করেন, 2 দিয়ে এদের সবাইকে ভাগ করেন, তারপরে যে সংখ্যাটা আসবে আবার তাকে 2 দিয়ে ভাগ করেন, আবার তাকে, যতক্ষণ ভাগ করা যাবে ততক্ষণ কি ভাগ করতে 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 এমন একটা সংখ্যায় নিয়ে আসবেন যে এদেরকে আর ভাগ করা যাচ্ছে না। হ্যাঁ, এখন কত আসছে? 4, 5, 6। 4, 5, 6 কে আর ভাগ করা যায়? কারণ 5 তো নিজেই মৌলিক সংখ্যা, এটাকে তো আর ভাগ করা পসিবল না। এই ছোট আকারে নিয়ে আসাটাই হচ্ছে এই অনুপাতের উদ্দেশ্য। তাহলে আপনি 2 দিয়ে 10 বার না করে একবারে 10 দিয়ে ভাগ করে দেন,
তাহলে আরো সহজ হলো অঙ্কটা আপনার। এখানে যেমন 320, 400 এবং 480 আছে, আমি দেখলাম সবগুলোর নিচেই শূন্য আছে, তো 10 দিয়ে ভাগ করে দিলে ইজি হয়ে যায়। তাহলে হয়ে গেল 32, 40 এবং 48, 10 দিয়ে ভাগ করার পর। এখন এগুলো দেখলাম সবগুলো জোড় সংখ্যা, এদেরকে আবার আমরা 8 দিয়ে ভাগ করতে পারলাম। 4 8 32, 5 8 40, 6 8 48। তাহলে দেখেন এই 32 কে 8 দিয়ে ভাগ করলে হয় 4, 40 কে 8 দিয়ে ভাগ করলে হয় 5, 48 কে 8 দিয়ে ভাগ করলে হয় 6, অর্থাৎ সবগুলোকে এই একটা সেম সংখ্যা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে হলো 4 5 6। এই 4 5 6 হলো আমাদের অনুপাত। এটা খাদ্য অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদে আসছে, এছাড়াও সকল ধরনের এক্সামে থাকবে। এই ধরনের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। যদি বুঝতে পেরে থাকেন 5 ওকে লিখে কমেন্ট করে দেন। আমি এই টেস্ট দিব আপনাদের এই নিয়মের অঙ্কের, সো আপনাদের জন্য ইম্পর্টেন্ট 5 ওকে লিখে কমেন্ট করে দেওয়াটা। লেখা বোঝা যায়? হ্যাঁ, আমি বুঝিয়ে দিই। মনে করেন রানা, জন এবং সন, এই তিনজন মানুষ, তাদের একটা ব্যবসায় তাদের ইনভেস্টের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। কার? রানার। আর জনের হচ্ছে 40,000 টাকা, সনের হচ্ছে 30,000 টাকা। এখন এই ব্যবসায় তাদের অনুপাতটা কত, শেয়ারের যে অনুপাত সেটা কত, কমেন্টে জানিয়ে দেন। যদি আপনি বুঝে থাকেন প্রশ্ন দেখে 1 সেকেন্ডেই বলে দেওয়ার কথা, বাট টাইম লাগলে করেন, আমি টাইম দিচ্ছি। সবাই বলেছেন যেহেতু 5 ওকে, এটা সলভ করে আমাকে জানান 50,000, 40,000, 30,000 এর অনুপাত কত আসবে। আমি প্রশ্ন থেকে চলে যাচ্ছি 50, 40 এবং 30। হ্যাঁ, 50, 40 এবং 30,000, এটা সলভ করে আমাকে জানান। সবাই অনেক ফাস্ট অ্যান্সার করছেন, দেখে খুব ভালো লাগলো। 5 4 3 এক্স্যাক্টলি। 50,000কে 10,000 দিয়ে ভাগ দিয়ে দিলে 5, 40,000কেও 10,000 দিয়ে ভাগ দিলে 4, 30,000কেও 10,000 দিয়ে ভাগ দিলে 3। 5 4 3 হচ্ছে সঠিক অনুপাত। এক্স্যাক্টলি সবার অ্যান্সার ঠিক হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। তাহলে আপনারা বুঝলেন সিস্টেমটা। এখন বলেছে একজন লোক মাসে 20,000 টাকা আয় করেন। হ্যাঁ, মনে করেন আমি 20,000 টাকা বেতন পাচ্ছি, এর মধ্যে থেকে আমার তো 18,000 টাকা সংসারেই চলে যায়, ব্যয় হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত। তাহলে দেখেন সঞ্চয় তো আমি আগে বুঝতে হবে সঞ্চয় কি। আমি ইনকাম করি 20,000, খরচ করে ফেলি 18,000, তাহলে সঞ্চয় কত? সঞ্চয় হচ্ছে আমার 2,000 টাকা। এভাবে আগে নির্ণয় করে নিব। 20,000 থেকে 18,000 মাইনাস করলে আমার সঞ্চয় পেলাম 2,000। এখন প্রশ্নে কি বলছে? ব্যয়ের সাথে সঞ্চয়। প্রশ্নটা বুঝতে হবে। এখানে অনেক সময় বলে আয়ের সাথে ব্যয়ের অনুপাত কত, তাহলে আয় হচ্ছে 20, ব্যয় হচ্ছে 18, সেই ক্ষেত্রে এই 20,000-এর সাথে 18,000-এর অনুপাতটা আপনাকে করতে হবে। কিন্তু এটা এই প্রশ্ন কিন্তু সেটা বলে না, এই প্রশ্নে একটু প্যাচ দিয়ে বলছে ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত। তাহলে ব্যয় হচ্ছে আমাদের 18,000 এবং সঞ্চয় আমরা বের করছি 2,000। তাহলে এই দুইটার অনুপাত আসলে চাইছে। তো এখন প্রথমেই 0 0 3টা সাইড দিয়ে নাই করে দিলাম, তাহলে 18 আর 2 হলো। 9 দিয়ে 2 দিয়ে 2টাকে ভাগ করলে 9 দুগুণে 18, 2 1 কেটে, তাহলে 9:1 পাইলাম আমরা কি, ব্যয় আর সঞ্চয়ের অনুপাত। কিন্তু প্রশ্নে যদি বলতো ব্যয়ের সাথে সঞ্চয় না, যদি বলতো আয়ের সাথে সঞ্চয়, তাহলে কত কত অনুপাত করতাম। আয় তো 20,000, সঞ্চয় হচ্ছে 2,000, তাহলে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত, আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত আসে সেটা আপনারা নির্ণয় করবেন। আবার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত সেটা তো আমরা পেয়ে গেলাম, ব্যয়ের সাথে সঞ্চয় হচ্ছে 9:1। আর হচ্ছে আয়ের সাথে ব্যয়ের অনুপাত কত, আয়ের সাথে ব্যয়ের অনুপাত কত। এই 3 ভাবে প্রশ্নটা আসতে পারে, আয়ের সাথে সঞ্চয় অথবা ব্যয়ের সাথে সঞ্চয়। একটা পাইছি, এটা আপনারা নির্ণয় করবেন। আবার আয়ের সাথে ব্যয়ের অনুপাত কত সেটাও আপনারা নির্ণয় করতে পারবেন। এখন এটা আপনারা বাসায় করবেন।
আশা করি পারবেন, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, জাস্ট প্রশ্নটা বুঝিয়ে দিলাম যে প্রশ্ন একটা প্যাচ থাকতে পারে, প্যাচটা খেয়াল করবেন। এটা বুঝে গেলে বাকিগুলো আপনাদের জন্য তেমন কোনো কঠিন হবে না। এখানে বলেছে মোট স্টুডেন্ট 200 জন, এদের মধ্যে 150 জন হচ্ছে ছাত্র, তাহলে ছাত্র ছাত্রীর অনুপাত কত? তো আপনাকে প্রথমে টার্মটা বুঝতে হবে। তো 200 জনের মধ্যে যদি 150 জন ছাত্রই হয়, তাহলে ছাত্রই যদি 200, কতজন হলো? ছাত্র হলো আপনার 150, সরি দেখেন 200 জনের মধ্যে 150 জন যদি ছাত্র হয়েই থাকে, তাহলে ছাত্রী আছে কয়জন? ছাত্রী আপনি মাইনাস করে নির্ণয় করবেন, 200 থেকে 50, 150 মাইনাস করলে 50 জন পাবেন। তাহলে ছাত্র আর ছাত্রীর যে অনুপাতটা চাচ্ছে, এই অনুপাতটা আপনি এভাবে সাজাবেন, ছাত্র আছে আপনার 150 জন এবং ছাত্রী আছে আপনার 50 জন। তাহলে অনুপাত করব, শূন্য শূন্য সাইড দিয়ে কেটে দিয়ে ভাগ করে যেভাবে অনুপাত বের করা লাগে অনুপাত বের করে কত হয় অ্যান্সারটা আমাকে জানায় দেন। এটা আপনাদের কাছ থেকেই আমি অ্যান্সারটা নেই, ঠিক আছে? 7 নাম্বার, নজরুল ইসলাম মজুমদার অ্যান্সার করেছিলেন যে 10:2। 10:2 কোনটা হয়েছিল? আয়ের সাথে সঞ্চয় 20,000, হ্যাঁ আয়ের সাথে সঞ্চয় হয়েছে 10:2, ঠিক। সলভ করেন ফার্স্ট ফার্স্ট। জাবিন বলেছেন 10:1। 10:1 হয়েছে না 10:2 হয়েছে? 10:1 হবে, রাইট রাইট। 20,000 আর 2,000, হ্যাঁ 10:1 হবে। হ্যাঁ, এটা এখানে 2 হবে না, 1 হবে। জাবিনকে ধন্যবাদ এবং নজরুল ইসলাম মজুমদার আপনি একটু কারেকশন করে নেবেন। 20,000 এবং 2,000 দুইটাকেই যখন আপনি 1,000 দিয়ে ভাগ করবেন তখন একটা 10 হবে আর একটা 1 হবে, রাইট, ঠিক আছে। আর এটা অ্যান্সার করেছেন সবাই যে 3:1 হয়েছে। কিভাবে 3:1 হলো? আমরা প্রথমে মনে করেন শূন্য শূন্য বাদ দিয়ে দিব, তাহলে হলো 15:5। এখন দেখা গেল দুইটাই 5 দিয়ে ভাগ যায়, তাহলে 3:1, একদম ইজি। 3:1 হচ্ছে অপশনে ক। তাহলে অনুপাত আপনারা ক্লিয়ার হলেন। এই যে বলেছে দুইটা রাশি অনুপাত 6:13, উত্তর রাশি 91 হলে পূর্ব, এই ধরনের অঙ্ক আসে মাঝে মধ্যে। এই দুইটা রাশি অনুপাত দিয়ে দেয়, অনুপাত তো আসল মান না। আসল মান ছিল ওই যে আগের বার বলছিলাম না, আসল মান হয়তো 50 লাখ আর একটা ছিল 40 লাখ, কিন্তু অনুপাত হয়েছে 5 আর 4। আসল মান অনেক বেশি হতে পারে কিন্তু অনুপাত একদম ছোটটা। এখন এই ছোট যে অনুপাতটা, এটা আমরা জানি, অনুপাতটা আমরা জানি। এখন প্রশ্ন করতেছে এই দুইটা অনুপাতের মধ্যে উত্তর রাশি যদি 91 হয়, পূর্ব রাশি কত? এখন পূর্ব রাশি বুঝতে হবে না আগে আমাকে? উত্তর রাশি কি পূর্ব রাশি কি আমি কিন্তু একদম প্রথমেই এটা বুঝাইছিলাম, একদম প্রথম পেজেই ছিল। এই যে দেখেন কোথায় বুঝিয়েছিলাম। এই যে এখানে সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। অর্থাৎ পূর্ব দিকে মানে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি, ঠিক আছে? প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ব রাশি আর পরে যেটা থাকে সেটা হচ্ছে উত্তর রাশি, মনে থাকবে? তাহলে আমরা প্রথমটা জানি পূর্ব রাশি, পরেরটা হচ্ছে উত্তর রাশি। তাহলে এই যে এখানে লিখে দিছি, প্রথমটা হচ্ছে পূর্ব রাশি, পরেরটা হচ্ছে উত্তর রাশি, এটা জানি। এখন উত্তর রাশি যে এই উত্তর রাশি যে অনুপাতটা 13 দিয়েছে, কিন্তু এটার অ্যাকুরেট মান হচ্ছে 91। তাহলে পূর্ব রাশির অ্যাকুরেট মান কত এটা প্রশ্ন। হ্যাঁ, এটা কিভাবে করব? এই যে আমরা প্রথমে রাশিটা তুলবো, তোলার পরে দেখেন দেখেন এইভাবে সাজাবেন। আবার লিখে দেই, মনে করেন এখানে 6 আর 13 হচ্ছে আপনার দেওয়া আছে প্রশ্নে, আর উত্তর রাশির মান আপনার 91 দেওয়া আছে, কিন্তু পূর্ব রাশির মান কত সেটা আপনি জানেন না। তো খেয়াল করবেন এইভাবে যে 13 থেকে 91 আসলে কয় গুণ, 13 থেকে 91 আসলে কয় গুণ, এখানেও সেই সেই কয় গুণ লাগাই দিবেন, তাহলেই হয়ে যাবে। 91 থেকে 13 ভাগ করেন, 91 ভাগ 13 দেখবেন যে আসে 7, ঠিক আছে? তাহলে এখানেও এই অ্যান্সার 7 পাইছেন না, এটার সাথে ওই 7 গুণ করে দিবেন, ঠিক আছে? তাহলে 6 7 42, এটা হয়ে গেল আপনার অ্যান্সার, ঠিক আছে? এখান থেকে এটা ভাগ করলে যে মানটা পাবেন এটার সাথে এটা গুণ করে দিলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন, ঠিক আছে? সহজ হয়েছে না কঠিন লাগলো? এটা হচ্ছে একটা ট্রিক্স, সহজে এমসিকিউ থেকে অ্যান্সার বের করার সহজ টেকনিক। 6 13 13 91 বলছে, 13 যেহেতু 91 হয়েছে তাহলে কয় গুণ বাড়ছে? 7 গুণ। তাহলে এটার সাথে 7 গুণ করে দিলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন 42। তাহলে 42 অপশনের কোথায় ছিল? এই যে অপশনের প্রথমে। দুটো সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটা 65 হলে বড় সংখ্যাটা কত? এটাও একই। দেখেন 5 আর 8 বলছে, আর এর মধ্যে ছোটটা 65, তাহলে 5 হলো ছোটটা, ছোটটাই যদি আমার 65 হয়ে যায়, কয় গুণ বাড়ছে এখানে? ওই কয় গুণ এটার সাথেও লাগাই দেন, এটার সাথে ওইটা গুণ করে দেন, অ্যান্সার পেয়ে যাবেন। ক্যালকুলেশন করে অ্যান্সার জানান কত আসে। লেখা বোঝা যায় এটা? হ্যাঁ বোঝা যায়। দুটো সংখ্যার অনুপাত 5:8, ছোট সংখ্যাটা 65, বড় সংখ্যাটা কত? তো ছোট কোনটা এখানে?
ছোট হচ্ছে 5:8 মধ্যে ছোট হচ্ছে 5, এই 5-এরটাই আমার হয়েছে 65। তাহলে এই 8-এরটা কত হবে? এখানে যে কয় গুণ হয়েছে ওইখানে ওই কয় গুণ করে অ্যান্সার বের করে ফেলেন। রোহন বলেছেন আরেকবার বোঝান। সেম অঙ্ক, এখানে দেখেন 5 থেকে 65 হয়েছে ছোটটা, ঠিক না? দুটো সংখ্যা অনুপাত বলছে 5:8, 5:8 তুললাম, এর মধ্যে ছোট সংখ্যাটা বলেছে 65, তাহলে ছোট তো এটার অ্যাকুরেট মান হচ্ছে 65, তাহলে এটার অ্যাকুরেট মান কত? এটা হচ্ছে প্রশ্ন। তো এইটা থেকে এইটা কয় গুণ বেড়েছে বা এটা থেকে এটা ভাগ করলে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা দিয়ে এখানে গুণ করে দিলেও অ্যান্সার চলে আসবে। ঠিক আছে? তাজমিন সাথী বলেছেন আবার বোঝান। দেখেন এটা বুঝতে পারতেছেন কিনা, না বুঝলে আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এই যেই মান আপনি জানেন সেইটা থেকেই অ্যান্সার বের করতে পারবেন। এখানে 65 তো জানেন, তো 65 থেকে 5কে ভাগ করে দিলে কত হয়? 65 থেকে 5কে ভাগ করলে হয় 13, কারণ 5 এবং 65, অর্থাৎ এটার সাথে 13 গুণ হয়েছে, এটার সাথে 13 গুণ করলে এই মানটা পাওয়া যাচ্ছে। তো এটার সাথেও 13 গুণ করলে এই মানটা পাওয়া যাবে। 13 দিয়ে গুণ দেন, 8-13 হচ্ছে কত? 8-13 104, 3-8 24, তাকে কাটা, হ্যাঁ ঠিক আছে। তাহলে 8-13 হচ্ছে 104। তাহলে এইভাবে আমরা উত্তর রাশি বা পূর্ব রাশি থেকে একটা মান জানা থাকলে অন্যটা আমরা নির্ণয় করতে পারবো। যেমন মনে করেন আমি যদি আপনাকে বলি একটা রাশির আমি হচ্ছে জানি 10:3, এই রাশির পূর্ব রাশির অ্যাকুরেট মান হচ্ছে 100, তাহলে উত্তর রাশির মান কত? এখানে দুইটা রাশি আছে না, একটা 10 একটা 3, তো এটা পূর্ব, এটা হচ্ছে উত্তর। তো পূর্ব রাশিতে 10 ছিল, সেটা অ্যাকুরেট মান পাইছি 100, তাহলে 3-এর অ্যাকুরেট মান কত হবে? সলভ করে অ্যান্সারটা জানাই দেন আমাকে সবাই দ্রুত। এগুলো আনসার দেওয়া আছে, সহজ আছে, আপনারা ওই সেম নিয়মে করলেই পারবেন, ওই সেম আয় ব্যয়ের অঙ্ক, ঠিক আছে? এগুলো সবই আনসার দেওয়া আছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমি বুঝিয়ে দিই। এখানে কি বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। শরবতে চিনি ও পানির অনুপাত, সবাই বলেছেন 30, এক্স্যাক্টলি। 10 থেকে যেহেতু 100 হয়েছে, কয় গুণ? 10 গুণ, 10 10 100, সো 3-এর সাথেও আপনি 10 গুণ দিয়ে 3×30 অ্যান্সার করবেন। হ্যাঁ, এখানে বলেছে শরবতে চিনি ও পানির অনুপাত 2:11 হলে 26 কাপ শরবতে চিনির পরিমাণ কত? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিখে নেন। মনে করেন এক গ্লাস মনে করেন শরবত, ঠিক আছে? এক গ্লাস শরবত, এখন এটার মধ্যে একটা চামচ দিয়ে তো আমরা মিক্স করছি শরবতের সাথে। শরবত কিভাবে হয়েছে? চিনি আর পানির মিশ্রণ, ঠিক না? যখন বোঝান তখন বুঝি, পারিও কিন্তু 2 দিন পর আবার ভুলে যাই। আয়েশা ইসলাম, এটার মানে হচ্ছে আমি সাকসেস, আপনি ব্যর্থ। আমি বোঝালে আপনি বোঝেন, অর্থাৎ আপনি আপনার মাথায় ক্যাপাবিলিটি আছে বোঝার মতো, আপনাকে শুধু প্র্যাকটিস করতে হবে। এতবার প্র্যাকটিস করবেন যেন এটা আপনার মাথায় সেভ হয়ে যায়, ঠিক আছে? আপনি বোঝেন, এটা খুবই গুড সাইন, বাট একটু প্র্যাকটিসের পরিমাণ বাড়াতে হবে আপনার, ঠিক আছে? তাহলে এটা মাথায় সেভ হবে। তো আমরা বলতেছিলাম যে শরবতে চিনি আর পানির অনুপাত হচ্ছে 2:11। এর মানে কি? এর মানে হচ্ছে শরবতে যতটুকুই পানি আছে তার মানে যতটুকুই আমরা চিনি দিচ্ছি তার সাথে পানি কতটুকু মিশ্রাবো সেটার একটা অনুপাত আছে। যদি আমি 2 গ্রাম যদি আমি চিনি মিশ্রণ করি তাহলে 11 গ্রাম পানি দিতে পারবো, এটা একটা অনুমান, ঠিক আছে? এটা একটা মাপ। মনে করেন একটা ডক্টর আপনাকে বলে দিল স্যালাইন বানানোর সময় 1:3 অনুপাতে পানি আর লবণ দিবা, অর্থাৎ লবণ যদি 1 গ্রাম দাও 3 গ্রাম পানি দিবা, এরকম বলতে পারে না? সেরকম একটা হিসাব যে 2 এর সাথে 11। যদি তুমি 4 গ্রাম দাও চিনি, তাহলে পানি দিতে পারবা 22 গ্রাম, অর্থাৎ এটা দ্বিগুণ, ঠিক আছে? যাই হোক, তো টোটাল এইভাবে 26টা কাপ যদি শরবত বানাই তাহলে সেটা চিনি কয় গ্রাম লাগবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখেন কিভাবে করলাম, চিনি আর পানির যে অনুপাত সেটা প্রথমে তুলে নিলাম, 2 আর 11, তাহলে মোট কত অনুপাতের যোগফল? 2 আর 11 মিলে 13, তাহলে মোট শেয়ার, ওই যে আমি ব্যবসার শেয়ারের সময় বুঝাইছিলাম এই দুইটা যোগ করে দিতে হয়, তাহলে মোট শেয়ার পাচ্ছি 13টা। এখন কাপ হবে কয়টা? কাপ হবে 26টা কাপ শরবত হবে কয় কাপ? 26 কাপ। এর মানে চিনি লাগবে কতটুকু? টোটাল 26 কাপের মধ্যে, টোটাল 26-এর মধ্যে 13/2। 13/2 কেন দিলাম? 13 হচ্ছে যে মোটটা সবসময় নিচে বসবে, এটা পার্মানেন্টলি। বাট যদি চিনি লাগে, চিনির পরিমাণ তো এই যে প্রথমটা, আর পরেরটা কি? পরেরটা হচ্ছে পানি। যদি চিনির পরিমাণ নির্ণয় করতে হয় 26-এর 13/2 দেবো। বাট যদি প্রশ্নে বলতো পানির পরিমাণ কত, তাহলে আমরা কি করতাম? পানির পরিমাণ করতাম এই যেভাবে 26-এর 13/11 দিতাম, অর্থাৎ নিচে 13, এটা কনফার্ম সব ক্ষেত্রেই, কারণ অনুপাতের যোগফল 13 আসছে। আর মোট হচ্ছে 26 কাপ শরবত, তো 26-এর 26ই থাকবে, কিন্তু উপরেরটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে,
চিনির জন্য 2 এবং পানির জন্য 11, কারণ এই অনুপাতটাই প্রশ্নে দিয়েছিল 2:11। তাহলে এই হিসাব করে কাটাকাটি করবেন, 13 দুগুণে 26 এবং 2 দুগুণে 4 কাপ। 4 কাপ হচ্ছে চিনি হবে, আবার পানি হবে আমার 22 কাপ। জটিল লাগছে বেশি? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যদি জটিল লাগে আমাকে বলেন, লাগে আবার লিখে সম্পূর্ণ অঙ্ক করাই দিব, বাট বুঝতে কিন্তু হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, না বুঝে স্কিপ করা যাবে না। বলেছে আমি প্র্যাকটিস করলে সবকিছুই পারি, কিন্তু আমি লেজি, সেটা সব ক্ষেত্রে, স্পোর্টস, এডুকেশন, এভরিথিং। যেহেতু আপনি বোঝেন, আপনি লেজি, আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ, বাকি অর্ধেক হচ্ছে আপনাকে লেজিনেস কাটাতে হবে, এটাও কাটায় ফেলতে পারবেন ইনশাল্লাহ। এটা বুঝতে পারলে তেবাবুকে লিখে কমেন্ট করে দেন। তো এখানে প্রশ্নে চেয়েছি শুধু চিনির পরিমাণ। সো চিনি আমরা কয় কাপ পেয়েছি? চিনি পেয়েছি 4 কাপ। 4 কাপ অপশনে গয়ে ছিল, বাট অনেক সময় প্রশ্নে এখানে চিনির পরিবর্তে মনে করেন প্রশ্ন দিয়ে বসলো পানির পরিমাণ কত, তাহলে সেটা আমরা নিচের অংশটুকু করব। এখন নিচের অংশ করা দরকার নেই, এখানেই অ্যান্সার, বাট পানির পরিমাণ চাইলে নিচের অংশটুকু আপনি দেখাই দিবেন। ঠিক আছে? আচ্ছা, আবার বোঝাতে বলছেন, ঠিক আছে, দেখেন সম্পূর্ণ অঙ্কটা হোয়াইট বোর্ডে করাই। মনে করেন আপনার আপনার হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে আপনার মনে করেন গ্লাস। ঠিক আছে, এই গ্লাসে আছে কি? এই গ্লাসে আছে হচ্ছে শরবত। এই যে শরবত বানাবো আমরা, ঠিক আছে, এই শরবত বানানোর যে প্রসেসটায় আমাকে আমার ডক্টর বলে দিছে যে শরবত বানাও বানাও, কিন্তু তুমি এই শরবতে তোমার চিনি আর পানির যে অনুপাত এটা এই সাথে রাখবা, 2:11 এই অনুপাতে রাখবা। এটা আমাকে বলে দিছে 2:11 এই অনুপাতে রাখবা। অর্থাৎ তুমি যদি 2 গ্রাম চিনি দাও, 11 গ্রাম পানি দিবা, নয়তো কিন্তু তোমার সুগারের সমস্যা হবে বলে দিল। অর্থাৎ আমি যদি 200 লিটার চিনি দেই, তাহলে আমাকে 1100 লিটার পানি দিতে হবে, বা 200 কাপ চিনি দেই তাহলে 1100 কাপ আমাকে পানি দিতে হবে, এই অনুপাতটা রাখতে বলছেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা এইভাবে প্রায় 26 কাপ শরবত বানানোর একটা পরিকল্পনা করছি। কেন? কারণ আমার বিয়েতে মেহমান আসবে 26 জন, তো 26 কাপ আমার শরবত বানাতে হবে। এখন হিসাব তো করতে হবে, এই 26 কাপ শরবত বানাতে আমার চিনি লাগবে কয় কেজি, চিনি কয় কেজি লাগবে, বা চিনি কয় কাপ লাগবে, আসলে এটা আমাকে হিসেব করে আনতে হবে না বাজার। হিসেবটা করব কিভাবে? টোটাল অনুপাতের যে সমষ্টি সেটা আগে নির্ণয় করে ফেলবো। অনুপাতের সমষ্টি, যাই অনুপাত থাকবে অনুপাতের সমষ্টি নির্ণয় করাটা জরুরি। আগের বার বলছিলাম না, যখন লাভের ক্ষেত্রে দেখাইছিলাম যে 5:1, আমার 5 অংশ শেয়ার, আপনার 1 অংশ শেয়ার, যোগ করে 6 দেখাইছিলাম না, ওইটাই আসলে অনুপাতের সমষ্টি ছিল, 5 আর 1 6। এখানেও তাই, এখানে 2 আর 11 এই দুইটা হচ্ছে অনুপাত, এদের সমষ্টি কত হয়? 13। অনুপাতের সমষ্টি পাওয়ার পর আমরা সহজে নির্ণয় করতে পারবো চিনি কতটুকু লাগবে। চিনির পরিমাণ হবে, এই যে আমাদের টোটাল শরবত বানাতে হবে কয় কাপ? 26 কাপ। তাহলে এই 26-এর নিচে হলো 13, যেহেতু টোটাল সমষ্টি 13, নিচে হলো 13। আবার দেখেন পানির পরিমাণ কতটুকু হবে, এটাও এই 26 কাপের মধ্যে পানি কতটুকু লাগবে সেটা নির্ণয় করতে পারবো। তাহলে এখন 26-এর 13 ভাগের কয় ভাগ আমি চিনি দেব? চিনির যে অনুপাত, এখানে তো দুইটা অনুপাত বলছে, এটা হলো চিনি, এটা হলো পানি, ঠিক না? তো চিনির মান নির্ণয় করার সময় 26-এর 13 বাই কত দেবো? চিনি যেহেতু 2, ওই 2 এখানে দেব। আবার পানির মান নির্ণয় করার সময় 26-এর 13 ভাগের কয় ভাগ পানি দিতে হবে? 11 ভাগ। তারপরে আমি ক্যালকুলেশন করলে আমার মান চলে আসবে। ঠিক আছে? যেমন এখানে কাটাকাটি করি, 13 দুগুণে 26, তাহলে 2 দুগুণে 4 কাপ আমি পাচ্ছি কি চিনির পরিমাণ, অর্থাৎ 4 কাপ চিনি হলেই আমার বিয়ে হয়ে যাবে। আর পানি 13 দুগুণে 26, 2 11 22, অর্থাৎ পানি আনতে হবে আমাকে 22 কাপ। I hope you are clear now. একটা স্ক্রিনশট দিয়ে নেন, এটা যেহেতু আপনাদের পিডিএফ এ যাচ্ছে না, সো স্ক্রিনশট দিয়ে রাখেন।
বলছে সর্বতে চিনি দেবো না লবণ দেবো, গ্লাস আকারটা সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে এভাবে চিত্র এঁকেই বোঝাবো, লাগলে কোনো সমস্যা নাই, সব ধরনের শেপ আছে এখানে। দেখেন, আপনি যদি ফুটবলের অঙ্ক করেন তখন এইভাবে ফুটবল এঁকে অঙ্ক শেখাবো, পৃথিবীর মানচিত্র এঁকে অঙ্ক শেখাবো, সবকিছু আছে এখানে, ঠিক আছে, সব আছে। তাহলে ক্লিয়ার হয়েছে, সবাই বলেছেন ওকে, একদম পানির মতো পরিষ্কার, ফাইন। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যে জন্য এত সময় এখানে ইনভেস্ট করলাম। এটা আপনারা অলরেডি পারবেন, এটা এই নিয়ম আগে শিখেছি। এটা 60 মিটার দৈর্ঘ্য বাঁশকে 3/7 অনুপাতে টুকরো করা হয়েছে, মোট টুকরা কত মিটার? আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক, দেখেন শিখিয়ে দিই। এখানে বলেছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বাঁশকে 3/7 অনুপাতে টুকরো করা হয়েছে, মোট টুকরার কত মিটার? এটা প্রশ্নে ভুল আছে, মোট টুকরার কত মিটার, এখানে প্রশ্নে ভুল আছে, এটা করতে হবে না আপনাদের, বাদ এটা, ঠিক আছে। আচ্ছা, ক খ গ, হ্যাঁ এটা একটা ভালো, এটা শিখিয়ে দিই। দেখেন এখানে বলেছে ক খ এর মধ্যে 120টা কেমন ভাবে ভাগ করে দেওয়া যেন ক খ এর দ্বিগুণ পায়, অর্থাৎ ক কত টাকা পায়। তাহলে প্রশ্নটা হচ্ছে টোটাল টাকা কত? 120। মনে করেন আপনি আর আপনার ছোট ভাই, আপনার বাবা আপনাদেরকে ঈদের সালামি দিল, দুজনকে মিলে 120 টাকা দিছে, কিন্তু বলে দিছে এমন ভাবে যে বাবা তুমি যেহেতু বড়, তুমি তুমি হচ্ছে ছোটটার থেকে 2 গুণ নিও, অর্থাৎ তুমি 2 গুণ নিবা, ছোটটা 1 গুণ নিবে। তাহলে কয় গুণ হলো মোট? মনে করেন আপনার হচ্ছে 2x আর আপনার ছোট ভাই হচ্ছে শুধু x, তাহলে মোট কয় গুণ হলো? 3x। তাহলে আপনার মোট টাকা দিছে কত? মোট টাকা দিছে 120। 120 এর, এখন বড় যে ক, সে তো বড়, 120 টাকা মোট টাকা, এর মধ্যে অনুপাতের সমষ্টি কত আসছে? সমষ্টি আসছে 3x। আর তাহলে যে বড় সে তো দ্বিগুণ নেবে, ওই একটু আগের অঙ্কটার মতো 2x, ঠিক আছে। একইভাবে অঙ্কটা আমরা করবো, এই যেখানে x x এ কাটা 3, 120 এর মধ্যে যায় 40 বার, 40 দুগুণে 80, তাহলে বড় জন পাইলো 80 টাকা। আবার ছোট জন যে খ, সেও 120 এর মধ্যে এই 3x অনুপাতই আসবে আগেরটার মতোই কিন্তু, এবং সে পাবে শুধু x, অর্থাৎ x x এ কাটা দিয়ে 3, 120 এর মধ্যে 40, তো 40 একে 40 টাকা পাইলো। অঙ্ক দেখতে কঠিন মনে হতে পারে, বাট একদম সহজ, ঠিক আছে। এটা আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, টাইপ 4 এ। বাকিগুলো আপনারা পারবেন, ওগুলো প্র্যাকটিস করবেন, আর এটাও লাগলে এক্সট্রা ক্লাস দেওয়া যাবে আপনাদেরকে, ঠিক আছে। সো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমাকে মেসেঞ্জারে জানাবেন, আমি তাহলে আপনাদের এক্সট্রা ক্লাসও দিয়ে দেবো। এটা ইম্পর্টেন্ট আরেকটা অঙ্ক, ওই যে একটু আগে দুধ চিনির অঙ্কটার মতোই, এটা একটু ডিফারেন্ট আছে। একটা পাত্রে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? অর্থাৎ এখানে কিন্তু আগেরটা থেকে একটু পেঁচানো আছে, ঠিক আছে। কি পেঁচানো? বলেছে একটা পাত্রে দুধ এবং পানির অনুপাত 5:1, অর্থাৎ প্রথমে এই যে পাত্রটা, এই পাত্রটায় দুধ আর কি আছে? পানি মিক্স করা আছে, কিন্তু এমন ভাবে মিক্স করছে যে পানি আর দুধের অনুপাত হচ্ছে, দুধ আর পানি, ঠিক না, দুধ হচ্ছে 5 আর পানি হচ্ছে 1, অর্থাৎ 5 লিটার দুধের সাথে 1 লিটার পানি মিশিয়ে দিছে, চোরা কারবারি, ঠিক না, অবৈধ ব্যবসায়ী। 1 লিটার মিশিয়েছে যেন ধরা না খায়, এই জন্য এইভাবে মিশাইলো, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে বললো কি, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, এখন আমরা কিন্তু জানি না এই পাত্রে কতটুকু দুধ আছে বা কতটুকু পানি আছে, কিছুই জানি না, শুধু এইটুকু জানি যে ও যে এখানে 2 নম্বরের কাজটা করছে, সেই কাজটা কি সেটা আমি একটা গোপন সত্যি সংবাদ পেয়েছি, যে 5 লিটার দুধের সাথে ও 1 লিটার পানি মিশিয়ে দেয়, ঠিক আছে, এইটুকু শুধু জানছি। এখন বলছে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, এখন দুধ হচ্ছে পানির থেকে 8 লিটার বেশি, দুধ কতটুকু আছে জানি না, পানি কতটুকু আছে জানি না, শুধু এইটুকু জানি যে দুধ হচ্ছে পানির থেকে 8 লিটার বেশি, এটা জানি। এখন পানির পরিমাণ কত সেটা এখন আমাকে নির্ণয় করতে হবে। দেখেন 15তম বিসিএস, রাজুক, ক্যাশিয়ার, একটা বার একটি খামার প্রকল্প, প্রবাসী কল্যাণ ব্যাংক, উপসহকারী পরিচালক, সব ধরনের অঙ্কে আসে, কত জটিল একটা অঙ্ক মনে হচ্ছে না? তাহলে আমরা কি পাচ্ছি? 5:1, অর্থাৎ এতে যে অনুপাতের সমষ্টি সেটা আগে নির্ণয় করে ফেলি। অনুপাতের সমষ্টি হচ্ছে 6, অনুপাতের সমষ্টি কি? 6 লিটার, মনে করেন ধরলাম 6 লিটার, ঠিক আছে। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? আচ্ছা, তো এই অঙ্কটা একটু অন্য নিয়মে করি। আমরা ধরলাম পানির পরিমাণ হচ্ছে x লিটার, ঠিক আছে। তাহলে দুধ কতটুকু হবে আমাদের বলেন তো?
দেখেন এই যে অনুপাত থেকে কিন্তু একটা জিনিস আমরা বুঝি যে 5:1 যেহেতু অনুপাতটা, তো প্রথমটা হচ্ছে দুধ, পরেরটা হচ্ছে পানি। পানি যদি 1 হয়, ওই পানিকে যদি আমরা x ধরি, 1-এর কয় গুণ দুধ? 5 গুণ। তাহলে দুধ পাবো আমরা 5x। ঠিক? তাহলে পানি যদি x হয়, দুধ হবে 5x। এটা অনুপাত থেকে কিন্তু আমরা পাচ্ছি। x মানেই তো এখানে 1 আছে, একটা x, এখানে 5টা x। এখন প্রশ্ন মতে দিয়ে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে দিয়ে সমীকরণ আকারে করতে পারি। কি বলেছে? দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, এখানে দুধ কোনটা? এই 5x টা, অর্থাৎ এই x এর সাথে যদি 8 যোগ করা হয়, 8 বাংলায় লিখি, 8 যোগ করা হয়, তবেই এটা হবে 5x। ঠিক আছে? অর্থাৎ এই যে পানির সাথে যদি আরো 8 লিটার যোগ দেই, তবেই এটা দুধের পরিমাণ হয়। এটাই কিন্তু প্রশ্নে বলছে যে দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি, অর্থাৎ পানি যা আছে তার সাথে আরো 8 লিটার যোগ করলে তবে কিন্তু সেটা দুধের পরিমাণের সমান হবে। ঠিক আছে? তাহলে আমরা এবার সমীকরণটা করে ফেললে অঙ্কটা হয়ে গেল। যেমন এখানে 8 রেখে দেই, ওই পাশে 5x থেকে আরেকটা x চলে গেল, তাহলে কত হলো? 4x। 4x সমান যদি 8 হয়, x এর মান কত হচ্ছে? x এর মান 2। x এর মান কি? 2। এখন x টা কি? x টা হচ্ছে পানি, তাহলে পানি পাচ্ছি আমরা 2 লিটার। আর দুধ পাচ্ছি আমরা 5 গুণ 2, অর্থাৎ 5 দুগুণে 10, 10 লিটার। তাহলে এখন দেখেন তো, 2 লিটার দুধ আর 10 লিটার হচ্ছে পানি। এটা হচ্ছে দুধ, এটা হচ্ছে পানি। এই যে 10:2, এটাকে অনুপাত করলে কিন্তু আবার সেই 5:1 আসে। আমাদের ওই যে প্রশ্নে যে 5:1 বলছে, ওটা কিন্তু আছে। আমরা আসলে এই সমীকরণের মাধ্যমে অ্যাকুরেট মানটা বের করে ফেললাম যে পানি আছে টোটাল 2 লিটার, দুধ আছে এখানে 10 লিটার। এখন প্রশ্নে কি চাইছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। প্রশ্নে চাইছে পানির পরিমাণ কত, তো পানি তো আমরা পাইলাম এই 2 লিটার, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2। কে কে বুঝেন নাই? কে কে বোঝেন না? এটা একটু জটিল অঙ্ক না, একটু আমরা সমীকরণের মাধ্যমে করলাম, বাট না বুঝলে কিন্তু বুঝতে হবে। কত ইম্পর্টেন্ট পরীক্ষায় আসছে দেখছেন না? একটু কমেন্টে জানাবেন যে বুঝেছেন বা যে বুঝেন নাই। হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন। আজকে আর নতুন অঙ্ক নাই শেখাই, আজকে এই পর্যন্ত থাকুক আপনাদের। ওই পিডিএফ এখানেই শেষ। সো আপনাদের অঙ্ক এখানেই শেষ। এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করবেন। পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, 22 পর্যন্ত সবগুলো প্র্যাকটিস করবেন। ওকে? কে কে বুঝছেন, কে কে বুঝেন না একটু বলেন তো, কমেন্টে জানান। সবাই কমেন্ট করেন তো, ক্লিয়ার অর এগেইন দুইটা লিখে কমেন্ট করেন। ওকে, অ্যাগেইন উইথ মোর ডিটেল। বাবারে, ঠিক আছে, চলেন অ্যাগেইন উইথ মোর ডিটেল করি আমরা। হ্যাঁ, এটা মুছে ফেললাম। এবার আমাদের কি অঙ্ক? এবার হচ্ছে দুধের অঙ্কই না? তাইলে আবার সেই সেম শেপই আঁকি। হ্যাঁ, এইটা মনে করেন আমার দুধের পাত্র হয়ে গেল। এটা হচ্ছে আমাদের দুধের পাত্র, এটা আমাদের দুধের পাত্র। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুধের পাত্র। এখন এই দুধের পাত্রে আমি যার কাছ থেকে দুধ নেই, সেই লোক একটু বাটপারি করে। কি বাটপারি করে? মনে করেন এখান থেকে এই পর্যন্ত সে দুধ দেয়, এই পর্যন্ত সে কি দেয়? এই পর্যন্ত সে ঠিকঠাক মতো দুধ দেয়, ঠিক পর্যন্ত দুধ দেয়। ওকে, এইখানে দুধ দেয়, আর এইটুকু সে আবার পানি দেয়। কি দেয়? সে এইটুকুতে পানি দিয়ে দেয়। এইটুকুতে সে কি দেয়? পানি দিয়ে দেয়।
এইটুকুতে সে হচ্ছে পানি দেয়। ওকে, এই হচ্ছে টোটাল পুরো পাত্র না, পুরো পাত্র যদি আপনি 6 ভাগ করেন, এই 6 ভাগের মধ্যে এই 5 ভাগ সে দুধ দেয়, আর 1 ভাগ হচ্ছে সে পানি দেয়। এটা হচ্ছে তার প্রতিদিনের নিয়ম। সে যে সে যে চুরিটা করে সেটাও আবার নিয়ম অনুযায়ী করে। ওকে, তার হিসেব হচ্ছে তার 5 লিটার দুধের সাথে 1 লিটার পানি মিক্স করা লাগবে, নয়তো তার পেটে ভাত হয়তো হজম হয় না। এখন প্রশ্ন হচ্ছে, মনে করেন আপনি তো তার কাছ থেকে দুধ নেন, দুধ নিয়ে জানতে পারলেন যে আসলে সে দুধের দুধের থেকে পানি, প্রশ্ন কি বলছিল যে পানির পরিমাণ দুধের থেকে 8 লিটার কম, মানে টোটাল যতটুকুই আপনি দুধ নিছেন, আপনি তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দুধ নিছেন, কিন্তু সেখানে দেখা গেল দুধের পরিমাণ হচ্ছে 8 লিটার বেশি। তবে কয় লিটার বেশি? 8 লিটার বেশি। কার তুলনায়? পানির তুলনায়। পানির চেয়ে পানির চেয়ে 8 লিটার বেশি হচ্ছে কি দুধ। অর্থাৎ টোটাল অ্যামাউন্ট হিসেব করে দেখলেন আপনি আপনি মনে করেন বাসায় এমন একটা যন্ত্র আবিষ্কার করলেন যেটা থেকে আপনার দুধ আর পানি আলাদা করা যায়। তো সেখান থেকে হিসেব করে দেখলেন কি যে আসলে সে শালায় 8 লিটার বেশি হচ্ছে মানে দুধ দিছে, আর বাকি সব পানি পুনি মিক্স করে দিছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি প্রশ্ন ছিল যে পানি কয় লিটার সে মিক্স করছে, পানি কয় লিটার সে মিক্স করছে। এখন আমরা তো কিছুই জানি না, আমরা শুধু এই অনুপাতটা জানি যে এখানে সে 5:1 এই অনুপাতে সে মিক্স করে। দুধ হচ্ছে 5 লিটার, এক হচ্ছে কি পানির মিশ্রণ। তাহলে আমরা ওই যে পানির মিশ্রণ 1 ওইটাকে x ধরলাম পানির মিশ্রণ 1x আর শুধু x লেখা একই কথা না, x আর দুধ হচ্ছে তার কত, এটা যদি x হয় এটা হবে 5x। ওকে, আর প্রশ্নে যেহেতু বলছে যে দুধের পরিমাণ হচ্ছে 8 লিটার বেশি, অর্থাৎ ওই পানির সাথে এই 8 যোগ করলে তবেই কি দুধের সমান হচ্ছে, ঠিক না? এই দুধের পানির সাথে 8 লিটার দুধ যে বেশি, এটা যোগ করলে দিলেই তো আমি দুধের পরিমাণটা পেয়ে যাচ্ছি। পানি যতটুকু আছে তার থেকে 8 লিটার বেশি দুধ। এখন যদি আমাকে বলে দেয় পানি আছে 4 লিটার, তাহলে আমি দুধ কয় লিটার সেটা জানবো না? ওই 4 এর সাথে 8 যোগ করে দিতে হবে। এই দেখেন, এই যে পানি কত আছে জানি না, কিন্তু সেটার সাথে 8 যোগ করে দিলে কিন্তু আমি দুধের পরিমাণটা পেয়ে যাচ্ছি, এটাই দুধ। ঠিক আছে, এখন এটা সমীকরণের মাধ্যমে আমরা সলভ করব। 5x থেকে x মাইনাস করলে 8 থাকে, তাহলে 4x সমান যদি 8 হয়, এর x এর মান কত হচ্ছে 2। x এর মান যদি 2 হয়, x টা মূলত কি? x টা মূলত পানির পরিমাণ 2 লিটার, শেষ অ্যান্সার। যদি আপনাকে বলতো দুধের পরিমাণ কত, 5x মানে কি 5 × 2 10 লিটার, অর্থাৎ 10 লিটার দুধে সে 2 লিটার পানি মিশায়। তাহলে হিসাব করে দেখেন তো 2 লিটারের জায়গায় 2 লিটারের দুধে সে 2 লিটার পানিতে 10 লিটার দুধ মিশাচ্ছে, অর্থাৎ কয় লিটার বেশি হচ্ছে? 8 লিটার না? ক্লিয়ার হয়েছে এখন? এটাও একটা স্ক্রিনশট দিয়ে নেন, আমি রেডি করে দিলাম, নেন স্ক্রিনশট দেন। এটাও পিডিএফ এর সাথে যেহেতু যাচ্ছে না, স্ক্রিনশট দিয়ে নেন। তাহলে এই পর্যন্ত ছিল আজকের অঙ্ক। আমাদের অঙ্ক যদি বুঝতে পেরে থাকেন কমেন্ট করে জানাবেন, এবং এগুলো আপনাদেরকে পিডিএফ করে দিচ্ছি, আপনারা সবকিছু প্র্যাকটিস করবেন বাসায়। যারা অ্যাগেইন বলেছিলেন তারা রেসপন্স করেন, বুঝেছেন কিনা। ওকে, সবাই বলেছেন ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে।